আরে মা, তুমি কখন এসেছো? এসো, বসো বাবার পাশে। নয়নতারা গিয়ে চুপচাপ আকবর সাহেবের পাশে বসল। আকবর সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কিছু বলবে মা? আমি দেখতে সত্যিই খুব খারাপ, তাই না বাবা? আমাকে একটুও পছন্দ করা যায় না, তাই না? কথাটা বলতেই নয়নতারার কষ্ট হলো। আকবর সাহেবেরও কষ্ট হলো, বুকটা মোচড় দিয়ে উঠল। তবে সেই কষ্টটা মেয়ের থেকে আড়াল করে হাসার চেষ্টা করে বললেন, একদমই না। তুমি তো হলে আমার মা, আর মায়েরা কি কখনো খারাপ হয়? আমার চোখে আমার মেয়ে খুব সুন্দর। দেখো মা, সবার দৃষ্টিভঙ্গি আলাদা, সবার পছন্দ অপছন্দ আলাদা। সবার দৃষ্টিতে তো আর সব জিনিস ভালো লাগে না। এই যেমন ধরো, আমি মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু তুমি তো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করো। তুমি আবার ঝাল খেতে পছন্দ করো না, কিন্তু আমি ঝাল খেতে পছন্দ করি। এই যে আমাদের মাঝে একটা পছন্দ অপছন্দের পার্থক্য হয়ে গেল। তারপরে ধরো, তোমার পছন্দের রং লাল, কিন্তু তোমার বোনের পছন্দের রং সাদা। এই তো পার্থক্য হয়ে গেল। এর মানে হচ্ছে সবার পছন্দ কখনোই এক হয় না। অন্যদের দৃষ্টিতে তোমায় খারাপ লাগতেই পারে, কারণ তাদের পছন্দ অন্যরকম। কিন্তু আমার দৃষ্টিতে আমার মেয়ে, আমার মা খুব সুন্দর। আমি তোমার মেয়ে, এই জন্যই তোমার কাছে সুন্দর লাগছে। তাহলে আমি তো মায়েরও মেয়ে, তবে মায়ের কাছে কেন সুন্দর লাগে না? আকবর সাহেব আলতো হেসে বললেন, তুমি তোমার মাকে এখনো চিনে উঠতে পারোনি। নিজের গায়ের রঙের জন্য তোমার মা অনেকের কাছে অপমানিত হয়েছে। তাই যখন দেখে তোমাকেও সবাই অপমান করছে, ওর কষ্ট হয়। অন্যর রাগটা তোমার উপর দেখা। তোমার মায়ের আফসোস হয়, কেন তুমি তোমার মায়ের গায়ের রং পেলে। সত্যি মা ভালোবাসে আমায়? মায়েদের ভাবনা চিন্তা যে আলাদা হয়। আমি যেমন ভাবে আমার সন্তানকে নিয়ে ভাবতে পারি, তোমার মা সেভাবে ভাবতে পারছে না। তোমার মা ভাবছে তোমার সৌন্দর্য না থাকাটা তোমার প্রতিবন্ধকতা। এটা তোমার জীবনের একটা অভিশাপ। কিন্তু আমি যে এমন ভাবে ভাবছি না, মা। আমি তো জানি আমার মেয়ের জন্য আমি আছি। নয়নতারা এবার ডুকরে কেঁদে বলল, তাহলে মাকে বলো না চুপ করতে। আমার সবসময় এই কথাগুলো শুনতে ভালো লাগে না। সবসময় সবার আমার আমার কমতিগুলো ধরিয়ে দেওয়া ভালো লাগে না আমার এগুলো। সবাই শুধু বুঝিয়ে দেয় যে আমি কিছুরই যোগ্য না, আমি অসুন্দর। সবাই সব সময় কষ্ট দেয় আমায়, অপমান করে। মাও একই কাজটাই করে। তুমি মাকে গিয়ে চুপ করতে বলো না বাবা। আকবর সাহেব মেয়েকে আগলে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মায়ের কথায় কষ্ট পেও না। মায়েদের ভালোবাসার ভাষা বাবাদের থেকে আলাদা হয়। তোমার মা তোমায় বকছেন তোমার কথা চিন্তা করে। জানি ওর ভালোবাসার ধরনটা হয়তো ঠিক না, কিন্তু তোমার কথা ভেবে তোমাকে ভালোবেসে এমনটা করছে। কষ্ট পেও না, আর বেশি ভেবো না। বাবা আছে তো। নয়নতারার কান্নার বেগ একটু কমে এলো। সেই সাথে একটু আগে যে কাজটা করতে যাচ্ছিল সেটা ভেবে অপরাধ বোধ হলো। নয়নতারা কী করে এতটা স্বার্থপরের মতন কাজটা করতে যাচ্ছিল? আর কারো কথা না হোক, অন্তত নিজের বাবার কথা তো ভাবা উচিত ছিল। নয়নতারা আকবর সাহেবের বুক থেকে মাথাটা উঠিয়ে ছলো ছলো দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে অপরাধী গলায় বলল, বাবা, আমি না একটু আগে একটা ভুল করতে যাচ্ছিলাম। আকবর সাহেব প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন। কি ভুল মা? নয়নতারার কেন যেন কথাটা বলতে ভীষণ ভয় করছে। কে জানে আকবর সাহেব কথাটা শোনার পর তার অভিব্যক্তি কেমন হবে? রেগে যাবে নাকি ভীষণ কষ্ট পাবে? শরীরও তো খারাপ করতে পারে। নয়নতারাকে চুপ করে থাকতে দেখে আকবর সাহেব তাড়া দিয়ে বলে উঠলেন। কি হলো বলো? নয়নতারা নাক টানতে টানতে বলল, আমি মায়ের ঘুমের ঔষধ নিয়ে গিয়েছিলাম। আমি এক পাতা ঔষধ একেবারে খেয়ে নিতে ধরেছিলাম। আকবর সাহেব আঁতকে উঠলেন, আতঙ্কিত গলায় বললেন, তুমি খেয়েছো? না, কি ভেবে যেন খেতে পারলাম না আমি। শুধু মনে হলো এত তাড়াতাড়ি মরার জন্য তো এতদিন এত কষ্ট করিনি। ছোটবেলা থেকে তো সবার এত কথা শুনেছি আমি। তবুও কখনো মনে হয়নি যে আমি বাঁচতে চাই না। তবে জানো তো বাবা, আজকাল না আর এসব সহ্য করতে পারি না আমি। সব মানুষেরই সহ্যের একটা সীমা থাকে, তাই না? আকবর সাহেব আবারও দুই হাতে জড়িয়ে নিলেন মেয়েকে। কিছুক্ষণ চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিলেন।
তারপরে হঠাৎ করেই ডুকরে কেঁদে উঠে বললেন, তুমি কার কাছে কতটা প্রিয় সেটা আমি জানি না নয়ন, তবে তুমি আমার ভীষণ প্রিয়। তুমি আমার বড় মেয়ে, আমার বাড়ির প্রথম রহমত। তোমার বাবা তোমায় খুব ভালোবাসে। আর কখনো এমন কিছু করতে যেও না। বিয়ে জীবনের সবকিছুই না। তুমি নিজেই নিজের খরচ চালাতে পারো, এমনটাও না যে তুমি আমার ঘাড়ের বোঝা। আমার জীবনটা এখন আমার কাছে বোঝা হয়ে গেছে বাবা। প্রতিনিয়ত আর সবার এত কথা শুনতে আমার ভালো লাগে না। তুমি চিন্তা করো না, আমি আজ বুঝে গেলাম আমার কিছু হয়ে গেলে তুমি খুব কাঁদবে, মাও কাঁদবে, তাই আর অমন কিছু করব না। আকবর সাহেব আপাতত আশ্বস্ত হলেন ঠিকই, তবে মনের মাঝে ভয়টা থেকেই গেল। কে জানে ভবিষ্যতে আরও কেমন পরিস্থিতিতে পড়তে হবে নয়নতারাকে। তখন যদি নয়নতারা আবারও একই রকম ভুল করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। আকবর সাহেব, মারুফা কিংবা নয়নতারা কারোরই রাতের খাবার খাওয়া হলো না। তবে সুপ্তি আর নাফিস ঠিকই খেয়ে ঘুমিয়ে পড়ল। এসবে ওদের কি আসে যায়, তিনবেলা খাবার পেলেই হলো। মারুফা আপাতত শান্ত হয়েছেন, তবে মুখ চোখের ভাব ভঙ্গি থমথমে। আকবর সাহেব চুপচাপ বিছানায় শুয়ে আছেন। মারুফা এসে বেডসাইডের ড্রয়ার হাতড়ে নিজের ঘুমের ওষুধটা খুঁজলেন, তবে পেলেন না। ব্যতিব্যস্ত গলায় আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমার ঘুমের ওষুধটা কোথায়? তোমার ওষুধের সাথে আবার মিলিয়ে ফেলোনি তো? তৎক্ষণাৎ আকবর সাহেব চোখ মেলে তাকালেন। তার মানে ঘুমের ওষুধগুলো এখনও নয়নতারার কাছেই আছে। মেয়েটা তো সেই কখন নিজের ঘরে গিয়েছে, আর তো এলো না দেখা করতে। আকবর সাহেবের চিন্তা বাড়ল। শোয়া থেকে উঠে বসে চিন্তিত গলায় মারুফাকে উদ্দেশ্য করে বলল, নয়নের সাথে কথা বলে এসেছো? ঠিক আছে ও? হ্যাঁ, ঠিক আছে। দুমুঠো ভাত খাইয়ে দিয়ে এলাম। আকবর সাহেব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তোমার ঘুমের ওষুধ নয়নের কাছে, ও খাবে বলে নিয়ে গিয়েছিল। ও, তাহলে ওর থেকে গিয়ে নিয়ে আসি। মারুফা যেতে ধরলে আকবর সাহেব ওনাকে থামিয়ে দিয়ে বললেন, আজকের রাতটা বরং তুমি নয়নের সাথেই ঘুমাও মারু। মেয়েটার মন মেজাজ ভালো নেই, তুমি সাথে থাকলে ভালো থাকবে। আকবর সাহেবের কথার গুরুত্ব বুঝতে পারল মারুফা, তাই আর কোনো কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে গেল। আকবর সাহেবও ওনাকে আর বললেন না যে নয়নতারা কেন ঘুমের ওষুধগুলো নিয়ে গিয়েছিল। যদি শোনেন যে নয়নতারা আত্মহত্যা করতে গিয়েছিল, তবে ভয় পেয়ে যেতে পারেন। দরকার নেই এসব বলার। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একেবারেই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েই নাস্তা করার জন্য এলো হিমেল। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। রান্নাঘর থেকে ওর মা, ভাবি আর বোনের কণ্ঠ ভেসে আসছে। বুঝতে পারছে এখনও ওদের আলোচনার মুখ্য বিষয় গতকালের ঘটনাটা। হিমেল বিরক্ত হলো। অন্যের বিষয়ে এত কথা বলার জন্য এত ধৈর্য আর কৌতূহল আসে কোথা থেকে এদের বুঝতে পারে না। এত সময় এদের হাতে। ঘড়িতে একবার সময় দেখে গলা ছেড়ে মমতা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে মমতা বেগম খাবার নিয়ে এলেন। ওনার পিছু পিছু দীপা আর রোমানাও এলো। টেবিলে তখন হাসান বসে, কাদের আগেই বেরিয়ে গেছে। হিমেল একটা বিষয় খেয়াল করেছে, কাল আসার পর থেকে ওর সাথে কেউ কথা বলছে না, টুকটাক হুহা উত্তর করছে শুধু। হিমেল এখন এইসবে বিশেষ কিছু পাত্তা দেয়নি, তবে এখন বুঝতে পারছে এর কারণটা কি। হিমেল আর এই নিয়ে কোনো কথা তুলল না। ওরা নয়নতারার বাড়িতে যে ব্যবহারটা করেছে সেটাও তো ঠিক করেনি। কিন্তু এদিকে বাকি সবাই আশা করেছিল হিমেল অন্তত জানতে চাইবে যে ওরা কথা কেন বলছে না, তবে তেমন কিছুই হলো না। হিমেল আপন মনে খেয়ে যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে দীপা আর চুপ থাকতে পারল না। গম্ভীর গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, কাল এই মেয়ের বাড়ির লোকেদের সামনে তুই আমাদের সবার সাথে যে ব্যবহারটা করলি সেটা কি ঠিক করলি হিমেল? হিমেল প্রস্তুত ছিল এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলা যায় হিমেল চাইছিল যেন ওকে কেউ এই প্রশ্নটা করে, আরও যথাযোগ্য উত্তর দিতে পারে। মুখে থাকা অবশিষ্ট খাবারটুকু গিলে দীপার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এই ব্যবহারটা করতে বাধ্য হয়েছিলাম আপা। আমি বারবার যেখানে তোমাদের চুপচাপ বসতে বলছিলাম, স্বাভাবিক আচরণ করতে বলছিলাম, সেখানে তোমরা কেন অমন করলে? ভুল ওদের ছিল। এক মেয়ে ছবি দেখিয়ে আরেক মেয়েকে গছিয়ে দিতে চাইছিল আমাদের ঘাড়ে। হিমেল এবার মৃদু বিরক্তিকর গলায় বলল, অবুঝের মতন কথা বলো না আপা।
যদি এমন কিছু করারই উদ্দেশ্য থাকতো তবে গতকাল নয়নতারার জায়গায় পাত্রী হিসেবে ওনার ছোট বোনকেই দেখাতো, আর বিয়ের দিন ঘোমটা পরিয়ে ওনার ছোট বোনের জায়গায় নয়নতারাকে বসিয়ে দিতেন। আর এটা তুমি সে আদিম যুগ পাওনি যে ছেলে মেয়ে একে অপরের মুখ না দেখে বিয়ে করে নেবে। দীপা আর এসব কথায় যেতে চাইল না, গম্ভীর গলায় বলল, সে যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দে এসব কথা। আমরা আবার ভালো পাত্রী দেখছি। প্রয়োজন নেই তার। আমি খুব ভালো করে বুঝে গিয়েছি তোমরা কখনোই নিজেদেরকে সংযত করতে পারবে না, আর বারবার গিয়ে আমি এইভাবে অপমানিত হতে পারবো না। আমার যদি একান্তই বিয়ে করার খুব ইচ্ছা হয় তবে একদিন হুট করে দেখবে বিয়ে করে আনবো। এই পাত্রপাত্রী দেখার পর্বে আমি আর যাবই না। রুমানা সন্দেহী গলায় বলে উঠল, পছন্দ আছে নাকি তোমার হিমেল? এভাবে হুট করে বলে দিলে যে একদিন বিয়ে করে নিয়ে চলে আসবে। তাও পছন্দ যখন আছে সেটা আমাদেরকে বললেই পারতে, আমরা কি মানা করতাম নাকি? পছন্দ নেই ভাবি, তবে যদি কাউকে পছন্দ হয় সেই কথা বললাম। আর যাই করি না কেন আপনাদেরকে নিয়ে আর কখনো পাত্রী দেখতে যাব না, শিক্ষা হয়ে গেছে আমার। মমতা বেগম এবার হা হুতাশ করে বলে উঠলেন, এই দিন দেখার জন্য তুমি আমায় বেঁচে রেখেছো খোদা। হ্যাঁ রে হিমেল, তোদেরকে কষ্ট করে মানুষ করে এই দাম পাচ্ছি আজ। মায়ের পছন্দ ছাড়াই তুই বিয়ে করে বউ নিয়ে চলে আসবি। হিমেলের কেন যেন এখন ভীষণ কান্না পাচ্ছে, কি একটা বাজে পরিস্থিতির মাঝে ফেসে গেছে। এমন এক পরিবার হিমেলের, যে তাদের মানসিকতার সাথে হিমেলের মানসিকতার কোনো কালেই কোনো মিল ছিল না, যার ফলে বরাবরই ঝামেলার মাঝে ফাঁসতে হয়েছে হিমেলকে। আর এখন একটা কথা বলল, তাতেও আবার ওর মা কান্নাকাটি জুড়ে দিয়েছে। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে মমতা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, আমি ওটা কথার কথা বলেছি। আমি শুধু তোমাদেরকে বোঝাতে চেয়েছি তোমাদের আচরণে আমি ঠিক কতটা বিরক্ত। কথাটা বলে হিমেল অবশিষ্ট খাবারের মাঝে হাত ধুয়ে উঠে পড়ল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়ে আবার থেমে গেল। পিছন ফিরে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, নয়নতারার বাড়িতে আগে কেউ ফোন করবে না। দীপা বলে উঠল, ফোন করব কেন আবার? সম্বন্ধটা ভেঙে দেওয়ার জন্য তো ফোন করবে আবার নিশ্চয়ই। এখানে নতুন করে ভাঙার কি আছে? যা ভাঙার সব তো কালই ভেঙে গিয়েছে। ওদের সাথে আর কোনো যোগাযোগ নেই। ওই পাড়াতেই আর কোনো মেয়ে দেখতে যাব না। ও, তাহলে ঠিক আছে, ঝামেলাই শেষ। কথাটা বলে হিমেল বেরিয়ে গেল। উপস্থিত কেউ হিমেলের কথার মানে ঠিক বুঝতে পারল না। একটানা কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পর হিমেল এক কাপ চা নিয়ে বসল। মাথায় আজ অনেক কিছু ঘুরছে। এমনিতেই তো চিন্তা কম নেই জীবনে, তবে আজ আরও নতুন করে চিন্তা জমেছে। হিমেল এই ব্যাপারে নিশ্চিত যে এক দেখায় ভালোবেসে ফেলেনি নয়নতারাকে। তবে হ্যাঁ, একটা দুর্বলতা তৈরি হয়েছে। হয়তো সেটা নয়নতারার অসহায়ত্বের জন্যই। এমনটাও না যে হিমেল সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে বিয়ে করলে নয়নতারাকেই করবে, তবে ইচ্ছে করছে বিয়েটা করে নিতে। এতটুকু তো বুঝতে পেরেছে যে নয়নতারা মেয়েটা ভীষণ ভালো, সহজ সরল। ওকে বিয়ে করলে হয়তো হিমেল ঠকবে না। একদম সাদামাটা মেয়েটা, ঠিক যেমন হিমেল চায়। তবে তারপরও মনের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। নয়নতারাকে বিয়ে করা ঠিক হবে কিনা এই ব্যাপারে নিশ্চিত হতে পারছে না। বাড়িতে বললে তো একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। এত অপমান করার পর নয়নতারার পরিবারই কি ওর সাথে বিয়ে দিতে চাইবে? স্বাভাবিকভাবেই কেউই হয়তো চাইবে না। হিমেল যেখানে নিজের জীবনের সমস্যা নিয়ে জর্জরিত, তার উপরে আবার অতিরিক্ত ঝামেলা বাড়াতে চলে এলো মনির। ওকে দেখতেই হিমেলের মন মেজাজ আরও বেশি চটে গেল। মনিরকে কেন যেন সহ্যই করতে পারছে না। মনিরের মাঝে দুবার ফোন করলে হিমেল সরাসরি বলে দিয়েছে যে ও আর ওকে সহ্য করতে পারছে না, কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা যেন না করে। তবে মনির নির্লজ্জ। কলেজ জীবন থেকে দুজনের বন্ধুত্ব, আর বরাবরই মনির নির্লজ্জ হিসেবে প্রমাণিত হয়েছে। মনিরের কিছু কর্মকাণ্ডের জন্য যে হিমেল কতবার ওর সাথে বন্ধুত্ব ভাঙার চেষ্টা করেছে, তবে সফল হয়ে উঠতে পারেনি। ছেলেটা বারবার নিজের আত্মসম্মানের তোয়াক্কা না করে হিমেলের হাত পা ধরে বন্ধুত্বটা আবারও ঠিক করে নেওয়ার জন্য আকুতি মিনতি জানিয়েছে। শেষে বাধ্য হয়ে বারবার হিমেলও মনিরের অনুরোধে সাড়া দিয়েছে। তবে এবারে মনিরের অপরাধটা ছোটোখাটো না। মনিরকে আগেই কিছু বলার সুযোগ না দিয়ে হিমেল সাবধানী গলায় বলে উঠল, একদম নিজের বউয়ের নামে নিন্দা করবি না আমার কাছে। যদি তুই সত্যিকারের পুরুষ মানুষ হয়ে থাকিস মনির, তবে নিজের বউয়ের দোষগুলো লুকিয়ে রাখার চেষ্টা করবি, এভাবে জনজনে বলে বেড়াবি না। মনির এবার পড়ে গেল মহা ঝামেলায়। সত্যি তো নিজের বউয়ের নিন্দাই করতে এসেছিল, কিন্তু এখানে তো হিমেলোর পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল। এখন যদি বলে তবে কি সত্যি আর মনির পুরুষ থাকবে না?
মানে হিমেল কি আর ওকে পুরুষ ভাববে না? বোকা বোকা কণ্ঠে বলল, হিমেল, যদি আমি সত্যি আমার বউয়ের নামে কিছু বলি, তবে কি তোর নজরে আমি পুরুষ থাকবো না? হিমেলের এখন ইচ্ছে করলো মনিরকে 2 হাতে তুলে এই 5 তলা থেকে একদম সোজা নিচে ফেলে দিতে। তাহলে সব ঝামেলা একেবারেই শেষ হয়ে যাবে। একেই তো মাথায় আগুন জ্বলছে, তার উপরে আবার উটকো ঝামেলা। হিমেলের থেকে কোনো উত্তর না পেয়ে মনির অনুরোধের স্বরে বলল, একটু শোন না আমার কথা, কিছু একটা সমাধান দে ভাই, না হলে আজ বাড়ি গেলে একটা ঝাড় উঠবে। অনেক কষ্টে হিমেল নিজের রাগটা নিয়ন্ত্রণ করে যথাসম্ভব শান্ত গলায় বলল। কি হয়েছে? হিমেলের থেকে সাড়া পেয়ে মনিরকে দেখে মনে হলো এক্ষুনি কেঁদে ফেলবে খুশিতে। কাঁদো কাঁদো গলায় বলল, ভাই শোন না, আমার ছোট্ট শালিকে পাত্রপক্ষ দেখতে আসবে। মনিরকে আগেই আর কোনো কথা বলতে না দিয়ে হিমেল প্রশ্ন করে উঠল, তোর বউই তো ছোট, তবে তো শালের বয়স কত? ক্লাস 10-এ পড়ে। আর এখনই ওর বিয়ে দিয়ে দেবে? সিরিয়াসলি? এক মেয়ের বিয়ে দিয়ে ওদের শিক্ষা হয়নি? ভাই, এরা কোত্থেকে আসে? হ্যাঁ, তুই কিছু বলতে পারিস না ওদের? মনির মিনমিনে কণ্ঠে বলল, আমি কি বলবো, মা বলেছে আমি যেন এই বিষয়ে কোনো কথা না বলি। হিমেল এবার শব্দ করে হেসে উঠে বলল। আচ্ছা ঠিক আছে, তারপর বল। মনির আবারও বলা শুরু করলো, তো আমি যেহেতু ওই বাড়ির বড় জামাই, তাই আমার শ্বশুর আমাকে কল করে বলেছে আমি যেন যাই। আমার বউ তো যাওয়ার জন্য এক পায়ে রাজি। তো এখন কথা হচ্ছে ওই দিন আমার বোন আর দুলাভাই আসবে। তো মা হুকুম করে বলে দিয়েছে আমি যেন যাই না। এদিকে বউ ঘরে এসে কান্নাকাটি জুড়ে দিয়েছে। এখন মাকে মানা করার ক্ষমতা আমার নেই। বউকে আপাতত ধমক দিয়ে চুপ করে রেখেছি, কিন্তু আমি জানি ও আবার কান্নাকাটি শুরু করে মাথা খারাপ করে দেবে আমার। হিমেল একটু চিন্তা ভাবনা করে প্রশ্ন করল, তো নিজের বড় বোন আর দুলাভাই? হ্যাঁ, আমি যতদূর জানি ওরা তো এই শহরেই থাকে, তাই না? নাকি পৃথিবী ছেড়ে অন্য কোথাও বাস করা শুরু করে দিয়েছে? মনে হয় একবারই ওরা তোদের বাড়ি আসতে পারবে, তাই না? আর কখনো আসবে না। আজই প্রথম হয়তো আসছে। মানে এইবার যদি তুই ওদের সাথে দেখা করতে না পারিস, আর কখনো সেই সুযোগ পাবি না, তাই তো? আরে না না, তেমন কোনো ব্যাপার না। আপাতত মাসে 2বার আসেই, দুলাভাই 2-3 মাসে 1বার আসে। আর পৃথিবী ছেড়ে অন্য কোথাও যেতে তোকে নিয়ে গেছিলাম না একবার আপার বাসায়, ওখান থাকে এখনো। তাহলে তুই একদিন না থাকলে কি হবে? মনির মৃদু বিরক্তিকর গলায় বলল, আরে বুঝিস না কেন, দুলাভাই বাড়ির জামাই, আমি না থাকলে কেমন একটা অসম্মান করা যায় না? আর তাছাড়া মা বলেছে না যেতে, মাকে কি করে না করি বল? আর ভাবিকে না করা যায় খুব সহজে, তাই না? তো শ্বশুর যে তোকে কল করে যেতে বলেছে, তাকে খুব সহজে অপমান করা যায়, তাই না? মনিরের মনে হলো হিমেল ধীরে ধীরে রেগে যাচ্ছে। মিনমিনে গলায় বলল, অপমান কোথায় করলাম? আর আমার বউকে তো আমায় বোঝাতেই হবে। বউ না বুঝলে আর কে বুঝবে? হিমেল এবার শব্দ করে হেসে উঠে বলল, আচ্ছা, সব দায় শুধু তোর বউয়ের, কিন্তু তুই তোর বউকে বুঝবি না। যখন তোর বউকে বোঝার দরকার হবে, তুই তখন তোর বউকে ধমক দিয়ে চুপ করিয়ে দিবি, তাই তো? শোন, তোকে আমি একটা সহজ সমাধান দিই। আজকে বাড়িতে গিয়ে ভাবিকে বলে দিবি যে আমি তোমাকে ডিভোর্স দেব। আর অবশ্যই অবশ্যই তোর পুরো পরিবারকে বলে দিবি যে আমি আর কখনো বিয়ে করব না। আমি সারা জীবন তোমাদের সন্তুষ্ট করার সেবায় নিয়োজিত থাকব। মনির বুঝল হিমেল কথাটা ওকে খোঁচা দিয়েই বলল। তার মানে কি মনির কোনো ভুল করেছে? কিন্তু ভুলটা করলো কি, এই ব্যাপারটাই তো মনির বুঝতে পারছে না। এখন তো আবার হিমেলকে জিজ্ঞেস করতেও ভয় করছে। এবার কিছু জিজ্ঞেস করলে নির্ঘাত মার খাবে, আর অফিসে এত মানুষের সামনে মার খেলে সম্মানের 12টা বেজে যাবে। অনেক চিন্তা ভাবনার পর মনিরের মনে হলো কোনো কিছু না বলাই বোধহয় সব থেকে ভালো হবে। চুপচাপ চলে যেতে নিলে পিছন থেকে হিমেল ডেকে উঠল। মনির ভয় পেল, ভাবলো এবার নিশ্চয়ই ঝাড়ি খাবে হিমেলের হাতে। তবে তেমন কিছুই হলো না। হিমেল কয়েক কদম মনিরের দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, নিজের পরিবারকে অবশ্যই গুরুত্ব দিবি, এটা তোকে দিতেই হবে। কেউ মানা করলেও শুনবি না। তবে একটা কথা মনে রাখিস মনির, তোর 2টো পরিবার। তোর কি মনে হয় তোর শ্বশুর এমনি এমনি তোকে যেতে বলেছে? ওনাদের কি তোর উপর কোনো আশা নেই? তোর কি কোনো দায়িত্ব নেই ওই বাড়ির প্রতি? তোর বোন প্রত্যেক মাসে আসে, তোর দুলাভাই কয়েক মাস পর পর আসে, তাদের সাথে তোর নিয়মিত যোগাযোগ আছে। অথচ কোনো উপলক্ষ ছাড়া তারা তোর বাড়িতে আসছে, তাই তুইও কোথাও যেতে পারবি না। অথচ ভাবির বোনকে পাত্রপক্ষ দেখতে আসছে, বিয়ের কথাও পাকা করবে হয়তো। ভাবির যেতে চাওয়ার ইচ্ছেটা কি অযৌক্তিক? মনির বোধহয় একটু হলেও নিজের ভুলটা উপলব্ধি করতে পারল।
তবে ওই যে আটকে আছে একটা কথাতে, মাকে কি করে না করবে। মানলাম তোর কথা, কিন্তু মাকে কি করে না করব? মাকে বলে তো রেগে যাবে, এদিকে আপাও কষ্ট পাবে। হিমেল আলতো হেসে বলল, ভাবিও কষ্ট পাচ্ছে, ভাবির পরিবারও কষ্ট পাবে। মেয়ের জামাই মানে সেই পরিবারের কাছে আরেকজন ছেলে। ছেলের দায়িত্ব কতটুকু সেটা নিশ্চয়ই খুব ভালো করে জানিস তুই। জানি তোর দ্বারা অত দায়িত্ব পালন হবে না, তবে একটু কিছু তো পালন কর। তুই গিয়ে না হয় না থাকলি, অন্তত ভাবিকে গিয়ে রেখে ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে আয় যে তোর পক্ষে থাকা সম্ভব না। তুই মায়ের বাধ্য ছেলে, তুই মায়ের মুখের উপরে না করতে পারবি না। অন্তত ওরা বুঝতে পারবে যে তুই কোন ঝামেলার মধ্যে আছিস। কিন্তু এইভাবে না গিয়ে ওনাদেরকে অপমান করিস না। কথাটা বলে হিমেল চলে গেল। মনির সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। অনেক কিছু উপলব্ধি করতে পারল। ঠিক বলেছে হিমেল, মনির বোধহয় একজনকে সম্মান দিতে গিয়ে অন্যজনকে অসম্মান করে ফেলছে। সত্যিই তো, ওর বউ কত আশা করে বসেছিল, কত দায়িত্ব ছিল। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারল না মনির। আরেকটু ভাবতে হবে, আরেকটু সাহস জোগাতে হবে নিজের মাকে কিছু কথা বলার জন্য। হ্যালো, জবরুল চাচা বলছেন? চাচা সম্বোধনটা শুনতেই ভদ্রলোক খেকিয়ে উঠে বললেন, ওই মিয়া, চাচা কারে কও? আমার চুল এখনো কালো। হিমেলের হাসি পেল। কৃত্রিম উপায়ে নিজের চুলগুলোকে কালো করে এখন চাচার থেকে ভাই হতে চাইছে। সেই সবে অবশ্য হিমেলের যায় আসে না, নিজের কাজটুকু সারতে পারলেই হলো। আচ্ছা ঠিক আছে, তো জবরুল ভাই এবার হয়েছে তো? ভদ্রলোক এবারে সন্তুষ্ট গলায় বললেন, হইছে। এবারে কও, কেটা তুমি? বউ চাই না জামাই চাই? কার বিয়ে দিতে হইব, নাকি কারো বিয়া ভাঙতে হইব? হিমেল বিস্ময় সমেত বলল, আপনি বিয়ে দেন সেটা তো জানতাম, কিন্তু বিয়ে যে ভাঙেন এটা তো জানতাম না। জবরুল সাহেব এবার বেশ গর্বের সাথে বললেন, আরে, আমার চেনা জানা মেলা উকিল আছে, ওগরে কাছে নিয়ে গেলেই তাড়াতাড়ি তালাক হইয়া যাইব। তা কও মিয়া, তোমার কি সাহায্য লাগবো? আজে বাজে কথা ছেড়ে হিমেল এবার কাজের কথা এলো। আপনি বোধহয় আমায় চিনতে পারেননি। আমি হিমেল। 2 দিন আগে আপনার সাথে এক জায়গায় পাত্রী দেখতে গিয়েছিলাম। মেয়ের নাম নয়নতারা, বাবা আকবর আহমেদ। জবরুল মস্তিষ্কে একটু জোর দিল মনে করার জন্য। খুব বেশি সময় লাগলো না মনে করতে। মনে হতেই রাগে তিরিং বিরিং করে উঠে বললেন, মনে পড়ছে। আরে আর কইও না, সব দোষ ওই মাইয়ার বাপের। সুন্দরী মাইয়ার ছবি দেখাইয়া কালা মাইয়ারে চালাইয়া দিতে চাইছিল, তার উপরে আবার আমারে করে অপমান। আমিও দেখুম ওই মাইয়ার বিয়া হয় কেমনে। এমন খবর ছড়ামো না, বিদেশ থেকে ওই মাইয়ার জন্য পাত্র জুড়াইতে পারবো না ওর বাপ। আপনার এত কথা শুনে আমার কাজ নেই, ওনার বাবার নাম্বারটা দিন। জবরুল ভ্রু কুচকে বললেন, কেন? আমার দরকার আছে তাই। না, এর নাম্বার তো আমি দিব না তোমারে। ওই মাইয়ার তো আমি বিয়া হইতেই দিব না। সেই দিনই তোমার ভাবসাব আমার ভালো লাগে নাই। হিমেল এবার একটু গম্ভীর গলায় বলল, বাড়ি চিনি আমি ওদের, শুধু সময়ের অভাবে যেতে পারছি না। নাম্বার দেবেন নাকি দেবেন না? কইলাম তো দিব না, ওই মাইয়ার বিয়ে হইতে দিব না আমি। আমি কিন্তু আপনার ঠিকানাও জানি। জানেন তো, ভার্সিটি লাইফে মারপিট করার জন্য আমার খুব নাম ডাকছিল। এখনও সেই বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক। গা হাত পায়ে জং ধরে গেছে, ভাবছি আবার মারপিট শুরু করব, আর সূচনা করব আপনাকে দিয়ে। জবরুল ভয় পেলেন না এমনটা নয়, ভয় তো ঠিকই পেলেন। জোয়ান ছেলে, বলা যায় না সত্যি মেরে দিতে পারে। তাছাড়া হিমেলের তেজ উনি নিজেও দেখেছেন এর আগে। তবে এত তাড়াতাড়ি দমে গেলে চলবে না, একটু তো ওনাকেও তেজ দেখাতে হবে। এই শ্যামরা, কারে ভয় দেখাও তুমি? আমি হইলাম গিয়া জবরুল, বিয়া দেওয়ানের দেখিয়া বিয়া ভাঙ্গা সব পারি আমি। আর আমি তোর মতন মানুষদের হাত পা খুব ভালোভাবে ভাঙতে পারি। শেষবারের মতন বলছি, নাম্বার দিবি কি দিবি না? আমার কিন্তু ওরা নাম্বার পেতে একটুও সময় লাগবে না। তবে তুই কিভাবে আমার হাত থেকে বাঁচবি সেটা মনে রাখিস। আমি কিন্তু পুলিশের কাছে যাবো। তোর যে বাপের কাছে যাওয়ার ইচ্ছে সেই বাপের কাছে যা। আমাকে জেলে তুলবি তোল। ওই যে বললাম না, আমার বন্ধুরা আছে। তোর বাড়ির সামনের বিশাল বটগাছটা আছে না, রাতে ঘুমোবি, সকালে উঠে দেখবি ওখানে ঝুলে আছিস। নম্বর দে শালা। শেষের কথাটায় ফোনের এপাশ থেকে জবরুল কেঁপে উঠল। এবারে প্রচণ্ড ভয় পেয়েছে। নাম্বার না দিয়ে মনে হয় আর কোনো উপায়ই নেই। তবে কণ্ঠের তেজটা কমালেন না, ঝাঝালো গলাতেই বললেন, দিতাছি। তবে ভাইব না তোমারে ভয় পাইয়া নাম্বার দিলাম, মাইয়ের প্রতি দয়া হইল তাই দিলাম। 2 মিনিটের মধ্যে নাম্বার পাঠা, নাহলে তোর প্রতি আমার সব মায়াদয় উঠে যাবে। কথাটা বলে হিমেল ফোনটা রেখে দিল। 2 মিনিটও অপেক্ষা করতে হলো না। 1 মিনিটের মধ্যেই ওর ফোনে জবরুলের নাম্বার থেকে মেসেজ এলো। কোনো রকম কোনো সময় ব্যয় না করেই নাম্বারটা ডায়াল করলো হিমেল।
2-3 বার রিং হতেই আকবর সাহেব ফোনটা রিসিভ করে সালাম দিলেন। হিমেল সালামের উত্তর দিয়ে আবারও নিজেই সালাম দিল। কণ্ঠটা আকবর সাহেবের কাছে পরিচিত লাগলো, তবে ঠিক চিনে উঠতে পারলেন না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন, কে আপনি? আঙ্কেল, আমি হিমেল, চিনতে পারছেন? না চেনার কোনো কারণ নেই, একেই তো 2 দিন আগে দেখা হয়েছিল। তার মাঝে আবার যে সব ঘটনা ঘটে গেছে তাতে এত সহজে ভুলতে পারার কথা নয়। হয়তো কখনোই ভুলবেন না। তবে অবাক করার বিষয় হলো হিমেল আবার ফোন করেছে কেন? কোনো কারণ দেখাতে পাচ্ছেন না উনি। চিনতে পেরেছি, কিন্তু তুমি হঠাৎ ফোন করলে কেন? আপনি কি ব্যস্ত? আসলে আমার অনেকটা সময় লাগবে হয়তো কথা বলতে। ব্যস্ত থাকলে আপনি ফ্রি হলে তারপরে কল দেব। না, ব্যস্ত না, তুমি বলো। কোনো কারণ দেখতে পাচ্ছেন না উনি। কথাগুলো আগেই সাজিয়ে রেখেছে হিমেল, তাই আপাতত বলতে কোনো অসুবিধে হলো না। এখন দেখার বিষয় আকবর সাহেবের প্রতিক্রিয়া কী হয় কথাগুলো শুনে। আঙ্কেল, নয়নতারার সাথে আমার বিয়ে দিতে কি আপনার কোনো আপত্তি আছে? এমন একটা প্রশ্ন আকবর সাহেব মোটেও আশা করেননি। তিনি কল্পনাতেও এই কথা কখনো ভাবতে পারেননি। আর সেখানে হিমেল বলেই ফেলেছে, ওনার কি উত্তর দেওয়া উচিত বুঝতে পারলেন না। আকবর সাহেবের থেকে কোনো উত্তর না পেয়ে হিমেল আবার বলে উঠল, আশা করছি আমাকে একটু হলেও চিনেছেন, একটু হলেও ভরসা তৈরি হয়েছে। তবুও বলছি, আমার সাথে বিয়ে দিতে কিংবা আমার পরিবারে বিয়ে দিতে কি আপনার কোনো আপত্তি আছে? তুমি কি ভেবেচিন্তে প্রশ্নটা করছো আমায় বাবা? তোমার পরিবারের জানে এই বিষয়? আপাতত আমার পরিবারের কথা বাদ দিন। এই জীবনে অনেক সিদ্ধান্ত আমি ওদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিয়েছি এবং আমার কোনো সিদ্ধান্তই ভুল হয়নি। আমি শুধু আপনার কাছে এতটুকু জানতে চাইছি যে আমার সাথে নয়নতারা বিয়ে দিতে আপনার কোনো আপত্তি আছে কিনা। আপনার মতামত ভীষণ গুরুত্বপূর্ণ আমার জন্য, কারণ আপনি রাজি না থাকলে আমি এগোতে পারবো না। আকবর সাহেব পাশে রাখা চেয়ারটায় বসে পড়লেন। পাঞ্জাবির পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছে নিলেন। বুঝতে পারছেন না হিমেল কেন এই কথাগুলো বলছে। এগুলো তো বলার কথা না। হ্যাঁ, সেদিন সহানুভূতি দেখিয়েছিল, তাই বলে বিয়েতে কি করে রাজি হয়ে গেল? দেখো বাবা, যেই পরিস্থিতিতে তোমরা নয়নকে দেখেছো তাতে তো তোমার এই বিয়েতে রাজি হওয়ারই কথা না। তোমার বাড়ির লোকজন কেউই পছন্দ করনি আমার মেয়েকে। তুমিও নিশ্চয়ই পছন্দ করনি। আঙ্কেল, আমি চেহারা পছন্দ হওয়া না হওয়ার বিষয়ে এখন যেতে চাই না। আমি চাইলে হয়তো একজন সুন্দরী কম বয়সী মেয়েকেই বিয়ে করতে পারবো। তবে সেই মেয়েটা কতটুকু ম্যাচিউরড হবে, কতটুকু আমায় বুঝবে, তার স্বভাব কেমন হবে সেই বিষয়ে কিন্তু আমি জানি না। তবে নয়নতারাকে দেখে আমার যথেষ্ট ম্যাচিউরড মনে হয়েছে। উনি আপনাকে নিয়ে খুব ভাবেন। কোন বিষয় নিয়ে আপনার কষ্ট হতে পারে, আপনার খারাপ লাগতে পারে, এগুলো ওনাকে খুব কষ্ট দেয়। শুধুমাত্র এই কারণে বিয়েটা করতে চাইছো? হ্যাঁ, আমার মনে হয়েছে উনি আমার সমস্যাগুলোকেও খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমার প্রয়োজনে আমায় সান্ত্বনা দিতে পারবেন। অন্তত আমার জন্য বাড়তি কোনো ঝামেলা তৈরি করবেন না। আমার এতটুকুই দরকার ছিল। আর তোমার পরিবার? হিমেল বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, আমার মনে হয় না তুমি রাজি করাতে পারবে। তোমার পরিবারের কেউই আমার মেয়েকে তোমার বউ হিসেবে আশা করে না। বিয়েটা তো আমি করবো আঙ্কেল, আপনি বরং সবটা আমার উপরে ছেড়ে দিন। এমনিতেও আমার পরিবারের পছন্দ অন্য কিছু। ওদের পছন্দ অনুযায়ী বিয়ে আমি কখনো করবই না। আমি একটু মানসিক শান্তি চাই, যা ওদের কথায় বিয়ে করলে আমি কখনোই পাবো না। তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? চেয়েও রাজি হতে পারছেন না আকবর সাহেব। এভাবে কি করে হিমেলের পরিবারের মতামত না জেনে রাজি হয়ে যাবেন? বিয়ে করে তো নয়নতারাকে ওই বাড়িতেই যেতে হবে, ওই মানুষগুলোর সাথেই থাকতে হবে। তখন তো ওরা প্রত্যেকটা পদে পদে নয়নতারাকে অপমান করবে, কথা শোনাতে ছাড়বে না। আকবর সাহেব তো নিজের মেয়েকে চেনেন। 10টা কথার প্রতি উত্তরে একটা শব্দ বের হবে না ওর মুখ দিয়ে। এই বাড়িতে মেয়েটা যেমন যন্ত্রণায় আছে, শ্বশুরবাড়িতে গিয়ে এর থেকে আরও দ্বিগুণ যন্ত্রণার মাঝে থাকবে। ওনার মনে হচ্ছে হিমেল ভালো মানুষ, ওর কাছে নয়নতারা ভালো থাকবে। তবে ওখানে তো হিমেলের পুরো পরিবারও আছে। চিন্তিত গলায় বলল, দেখো বাবা, আমার মনে হয় তোমার এই বিষয়ে আরেকটু ভাবা দরকার। তাড়াহুড়োর সিদ্ধান্তগুলো অধিকাংশ সময় ভুল হয়। এখন হয়তো তোমার মনে হচ্ছে আমার মেয়ের তোমার জন্য ভালো হবে, কিন্তু পরে গিয়ে তোমার এই সিদ্ধান্তে আফসোসও হতে পারে। তাই বলছি, এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, নিজেকে সময় দাও। আকবর সাহেবের কথাটা যৌক্তিক মনে হলো হিমেলের কাছে। সেই সাথে এটাও মনে হলো ও বোধহয় সত্যিই একটু বেশি তাড়াহুড়ো করছে। তবে সিদ্ধান্তটা হয়তো বা ভুল হবে না হিমেলের। তবে এই বিষয়টা আকবর সাহেবকে নিশ্চয়তা দিতে হবে। হিমেল একটু ভেবে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, নয়নতারার নাম্বারটা কি আমি পেতে পারি?
আসলে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। ওনার সাথে কথা বললেই হয়তো আমি আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর আরও ভালোভাবে দিতে পারবো। আমার ওনাকে বিয়ে করার কারণটাও আরও ভালোভাবে বোঝাতে পারবো। আকবর সাহেবের মনে হলো এটাই ঠিক হবে। আগে ওদের দুজনকে একটু পরিচিত হতে দেওয়া দরকার। দুজনে আলাদাভাবে দেখা করলে, কথা বললে তবে তো বুঝতে পারবে যে সারাটা জীবন একসাথে থাকতে পারবে কিনা। কোন কোন ক্ষেত্রে মতের দুজনের মিল হয়, কোন কোন ক্ষেত্রে মতের অমিল হয়। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে নয়নকে তোমার কথা বলবো। ওকে, তোমার নাম্বার দিয়ে দেব। ধন্যবাদ আঙ্কেল। আরেকটা কথা, আমার বাড়ি থেকে যদি কখনো কেউ ফোন করে কথা বলার দরকার নেই, কেটে দেবেন। আকবর সাহেব ভ্রু কুঁচকে বললেন, কেন? এমনিতেই আমি বললে তারপরে আপনি এই কথা বলবেন ওদের সাথে। কারণটা হয়তো আকবর সাহেব নিজেও আন্দাজ করতে পারলেন। হয়তো হিমেলের বাড়ির লোকজন ফোন করে আবার ওদের অপমান করতে পারে, আর সেই ভয়েই হিমেল এমনটা করল। আকবর সাহেব সম্মতি জানিয়ে ফোনটা রেখে দিলেন। রাতের বেলা আকবর সাহেব এলেন নয়নতারার ঘরে। প্রতিদিনের মতো নয়নতারা তখন নিজের ঘর গোছগাছ করতে ব্যস্ত। দরজায় দাঁড়িয়ে আকবর সাহেব ভিতরে আসার জন্য অনুমতি চাইলেন। কারো কণ্ঠ পেয়ে নয়নতারা সেদিকে তাকিয়ে নিজের বাবাকে দেখতে পেয়ে আলতো হেসে ভিতরে আসতে বলল। আকবর সাহেবকে আসতে দেখে নিজের হাতের সমস্ত কাজ অমনি ফেলে রাখল নয়নতারা। কিছু বলবে বাবা? আকবর সাহেব মুচকি হেসে বললেন, হ্যাঁ মা, তোমার হাতে সময় আছে তো? হ্যাঁ বাবা, সময় আছে, তুমি বলো না কি বলবে। দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। কথাটা বলে আকবর সাহেব দরজাটা বন্ধ করতে গেলেন। হঠাৎ করে ওনার দরজা বন্ধ করার ব্যাপারটা নয়নতারাকে বেশ ভাবিয়ে তুলল। কী এমন কথা বলবে যে দরজা বন্ধ করতে হলো? আকবর সাহেব দরজাটা বন্ধ করে দিয়ে এসে নিজে বিছানায় বসে নয়নতারাকে পাশে বসতে ইশারা করলেন। নয়নতারা পাশে বসল। আগে আগে প্রশ্ন করে অপর পাশের মানুষটাকে বিব্রত করে তোলার স্বভাব নয়নতারার নেই। সে বরাবরই ধৈর্যশীল মানুষ, তাই এখনও ধৈর্য ধরে অপেক্ষা করল আকবর সাহেবের কিছু বলার। বেশ অনেকটা সময় মৌনতা অবলম্বন করার পর আকবর সাহেব দৃষ্টি তুলে নয়নতারার দিকে তাকিয়ে বললেন, হিমেল তোমার সাথে দেখা করতে চায়। নয়নতারা কপাল কুঁচকে বলল, হিমেল মানে সেদিন যারা দেখতে এসেছিলেন উনি? হ্যাঁ। কিন্তু উনি কেন আমার সাথে দেখা করতে চাইবেন? কণ্ঠে এক রাশ বিস্ময় প্রকাশ পেল নয়নতারার। সত্যিই তো, নয়নতারার সাথে দেখা করার কোনো কারণই নেই। এই সম্পর্ক শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গিয়েছে। তবে নতুন করে আবার দেখা করার, কথা বলার কি দরকার? কি আছে বলার মতো যে দেখা করতে চাইছে? আকবর সাহেব একটা লম্বা শ্বাস টেনে বললেন, হিমেল তোমায় বিয়ে করতে চায়। প্রথম দফায় নয়নতারার কথাটা কোনো মতেই বিশ্বাস হলো না। এটা হতেই পারে না। হিমেল দেখতে সুদর্শন একজন ছেলে, তার মাঝে ওর পরিবার নয়নতারাকে পছন্দ করেনি। আর যেই পরিস্থিতিতেই ওনারা নয়নতারাকে দেখে গিয়েছেন, তারপরে আর বিয়েটা করতে চাওয়ার কোনো মানেই হয় না। নয়নতারার মনে হলো ও বোধহয় ভুল শুনল। নিশ্চিত হতে শুধালো, বুঝলাম না বাবা, আর একবার বলো। নয়নতারার না বোঝার কারণটা আকবর সাহেবের বুঝতে আর বাকি রইল না। তিনি বুঝে গেলেন তার মেয়ের বিশ্বাস হচ্ছে না এই কথাটা। অবশ্য বিশ্বাস না হওয়ারই কথা। উনিও তো প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। প্রথমে বেশ অনেকটা সময় ভেবেছিলেন হয়তো তিনি স্বপ্ন দেখছেন। এই সবই তার ভ্রম। তবে দীর্ঘক্ষণ কাটার পরেও যখন তার ভ্রম কাটল না, তখনই তিনি বুঝতে পারলেন যে এটাই বাস্তব। আকবর সাহেব জানেন না এই বাস্তবতায় তিনি খুশি হয়েছেন নাকি হননি। তবে হ্যাঁ, চিন্তিত বটে। হিমেলের মতন ছেলে কেন হঠাৎ করে নয়নতারাকে বিয়ে করতে রাজি হয়ে গেল উনি জানেন না, তাও যেখানে পুরো পরিবার হিমেলের সিদ্ধান্তের বিরুদ্ধে। হিমেল তোমায় বিয়ে করতে চায়। নয়নতারা অবিশ্বাস্য গলায় বলল, এটা কোনো মতেই সম্ভব না বাবা, কি বলছো তুমি এইসব? দেখো মা, আমি বুঝতে পারছি তোমার অবিশ্বাস করাটাই স্বাভাবিক। আমারও বিশ্বাস হচ্ছিল না। তবে এতটুকু তো সেদিন বুঝেছো যে হিমেল ছেলেটা ভালো। কাকে অসম্মান করা অন্তত ওর স্বভাবে নেই। আমি জানি না ও কেন এই সিদ্ধান্তটা নিয়েছে ওর পুরো পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে। তবে সত্যি ও তোমায় বিয়ে করতে চায়। আমার থেকে আমার মতামতটা শুধু জানতে চেয়েছে। ওর পুরো পরিবারকে রাজি করানোর দায়িত্ব ও নিজে নিয়েছে। নয়নতারার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল। মাথার উপরে ফ্যান চলছে, তাও ঘেমে উঠল। বুঝতে পারছে না এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে হিমেলের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, কিংবা দয়া করছে কিনা।
আচ্ছা, সত্যিই কি হিমেল আকবর সাহেবকে নয়নতারাকে বিয়ে করবে এই কথাটাই বলেছে, নাকি অন্য কিছু বলেছে? হয়তো আকবর সাহেব ভুল শুনে নিয়েছেন, কিংবা ওনার মনের খেয়াল। হতেই তো পারে, অসম্ভব কিছু না। অসম্ভব তো কিছুই না, মানুষ মাত্রই ভুল হয়, কেউই ভুলের ঊর্ধ্বে না। নয়নতারা আবারও অবিশ্বাস্য গলায় বলল, এটা হয় না বাবা। আমার মনে হয় তুমি বেশি ভাবতে ভাবতে এসব কল্পনায় ভেবে নিয়েছো। আমায় নিয়ে এত চিন্তা কেন করো তুমি? আমি তো নিষেধ করেছি তোমায়। প্রেশারের ওষুধটা খেয়েছো রাতে? নিশ্চয়ই খাওনি। দাঁড়াও, আমি আনছি। নয়নতারা উঠে চলে যেতে নিলে আকবর সাহেব এবারে ওর হাতটা টেনে ধরে আবারও পূর্বের জায়গায় বসিয়ে দিলেন। নয়নতারার কপালের দিকটা ইশারায় দেখিয়ে বললেন, ঘামটুকু মুছে নাও মা। আর এত অস্থির দেখাচ্ছে কেন তোমায়? আমি শুধু স্বাভাবিক একটা কথা বলেছি। তুমি মোটেও স্বাভাবিক কথা বলনি বাবা। প্রথমত আমি এটাই ভেবে পাই না, তুমি ওনার সাথে কি করে আমার বিয়ের সম্বন্ধে কথা ভাবতে পারো? তুমি কি ওনার ছবি দেখোনি? কোন দিক দিয়ে ওনার সাথে আমার মানায় বলো তো? আকবর সাহেব একটু ইতস্তত গলায় বললেন, ভেবেছিলাম ওরাও তো তোমার ছবি দেখেই আসছে। আমি মানতে পারছি না বাবা ওটা। এই বিয়েটা কি করে হয়? আকবর সাহেব মেয়েকে আশ্বস্ত করে বললেন, ও বললেই তো আর আমি বিয়ে দিয়ে দেব না তোমার। ও তোমার সাথে কথা বলতে চায়। ওর সাথে কথা বলে আগে দেখো মানুষটা কেমন। নয়নতারা অস্থির গলায় বলল, কি হবে দেখা করে বাবা? এই বিয়েটা হওয়ার না। আমার মনে হয় উনি ভুল করেই তোমায় কল করেছিলেন। হয়তো অন্য কাউকে করতে চেয়েছিলেন। ওনার থেকেও খারাপ দেখতে ছেলেরা যেখানে আমাকে রিজেক্ট করে দিয়েছে, সেখানে উনি কি করে রাজি হতে পারেন? বোঝাও আমাকে। আকবর সাহেব কিছুক্ষণের জন্য থেমে গেলেন। থেমে গেল নয়নতারাও। নয়নতারা চেষ্টা করছে নিজেকে শান্ত করার, তবে পারছে না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ভিতরে। বেশ অনেকটা সময় পর নয়নতারা বুঝতে পারল ওর মাথায় আকবর সাহেব হাত বুলিয়ে দিচ্ছে। নয়ন তাকালো তার দিকে, চোখে মুখে কেমন যেন একটা অসহায়ত্ব নয়নতারার। আকবর সাহেব তা বুঝলেন, আলতো হেসে বললেন, তোমার মাকে যখন আমার বাড়ি থেকে প্রথম দেখতে যাওয়া হয়, তখন আমার বাড়ির কেউই পছন্দ করেনি তোমার আম্মাকে। সেই সময় তো ছেলে মেয়ে এভাবে আলাদা করে এত দেখা সাক্ষাতের সুযোগ ছিল না। তুমি কেন বিয়ে করেছিলে মা? কারণ আমার পছন্দ হয়ে গিয়েছিল। সবার পছন্দ তো এক হয় না। বাকিদের যাকে অপছন্দ হয়েছিল, আমার তাকে পছন্দ হয়ে গিয়েছিল। যাকে তোমার ভালো লাগবে সে এমনিই তোমার কাছে সুন্দর হয়ে উঠবে। বাড়িতে আমার সিদ্ধান্ত জানানোর পর অনেক অশান্তি হয়, তবে ধীরে ধীরে সব শান্ত হয়ে যায়। তুমি কেন বিয়ে করেছিলে মাকে? তার মানে তুমি বলতে চাইছো ওনারও আমাকে পছন্দ হয়ে গেছে? সেটা তো তুমি হিমেলের সাথে কথা বললেই বুঝতে পারবে। নয়নতারা থেমে গেল। আকবর সাহেব আবারও নয়নতারাকে আশ্বস্ত করে বললেন, আচ্ছা শোনো, তুমি তো জানো আমি তোমায় জোর করব না। আমি শুধু তোমায় বলছি, একদিন ওর সাথে দেখা করে একটু কথা বলো। তুমি তো একটু হলেও বুঝবে মানুষটা কেমন, কেন এই বিয়েটা করতে চেয়েছে সেগুলো জিজ্ঞেস করবে। তারপরেই তো তোমার এই সন্দেহগুলো সব দূর হয়ে যাবে। আচ্ছা ধরো উনি উনি সত্যি এই বিয়েটা করতে চান, কিন্তু ওনার পরিবার? সব শেষেই নয়নতারা রাজি হলো হিমেলের সঙ্গে দেখা করতে। তবে মনের মাঝে একটা ভয় তো থেকেই গেল। প্রায় আধ ঘন্টা হলো রেস্টুরেন্টে বসে আছে হিমেল। নয়নতারার আসার কথা, অথচ এখনও আসেনি। ইতিমধ্যে হিমেলের 2 কাপ কফি খাওয়া শেষ। রেস্টুরেন্টে এসে তো আর এমনি এমনি বসে থাকা যায় না। সবাই ভাববে এসির হাওয়া খেতে এসেছে। ব্যাপারটা খুবই খারাপ দেখায়, কেননা বাইরে যা গরম পড়েছে, এমনটা ভাবাই স্বাভাবিক। আরও প্রায় 10 মিনিট পর রেস্টুরেন্টের দরজা দিয়ে হন্তদন্ত পায়ে প্রবেশ করল নয়নতারা। নয়নতারার আতঙ্কিত মুখ দেখেই হিমেল আন্দাজ করতে পারল মেয়েটা ভয়ে আছে। অবশ্য থাকাটাই স্বাভাবিক। প্রায় 40 মিনিট অপেক্ষা করিয়েছে হিমেলকে। স্বাভাবিকভাবে অন্য যে কেউ হিমেলের জায়গায় থাকলে রেগে যেত, কিংবা বিরক্ত হয়ে এতক্ষণ উঠে চলে যেত। তবে হিমেল যায়নি। হিমেল জানে নয়নতারা চাকরি করে, আর নিশ্চয়ই সেই জন্যই দেরি হয়েছে। এখানে রাগ করার কোনো প্রশ্নই আসে না। ইচ্ছে করে তো কেউ বসিয়ে রাখবে না। নয়নতারা এদিক ওদিক তাকিয়ে হিমেলকে খোঁজার চেষ্টা করছে। তা দেখে হিমেল হাত উঠিয়ে নয়নতারাকে ওর দিকে আসতে ইশারা করলো। ইশারা পেতেই নয়নতারা গুটিয়ে গুটিয়ে পায়ে সেদিকে এগিয়ে এসে অপরাধী গলায় বলল,
আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছে জানি। আসলে আমার কাছে কোনো উপায় ছিল না, বেরোতে পারছিলাম না আমি অফিস থেকে। অত্যন্ত দুঃখিত আমি। নয়নতারার কথার কোনো উত্তর না দিয়ে হিমেল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বিপরীত পাশে থাকা নয়নতারাকে চেয়ারটা এগিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল গলায় বলল, এই গরমের মাঝে অনেকটা দূর থেকে এসেছেন, আগে বসে একটু বিশ্রাম নিন। এসব কথা তো বড় বলা যাবে। নয়নতারা অবুঝের ন্যায় বলল, হ্যাঁ, বললাম আগে বসুন, এত ক্ষমা চাইতে হবে না। নয়নতারা চুপচাপ বসে পড়ল। হিমেলও গিয়ে নিজের চেয়ারে বসল। হঠাৎ করে নয়নতারা খেয়াল করলো ওর কেমন যেন অস্বস্তি হচ্ছে। যতটা স্বাভাবিকভাবে এসেছিল ততটা স্বাভাবিক এখন আর থাকতে পারছে না। নয়নতারার অস্বস্তিটা হিমেলের চোখ এড়ালো না। তবে সত্যি বলতে হিমেলের কি বলা উচিত, কি দিয়ে কথা শুরু করবে সেটা তো নিজেও বুঝতে পারছে না। অনেক ভাবনা চিন্তা শেষে হিমেল একটা কথা খুঁজে পেল। কোল্ড কফি খাবেন? ভালো লাগবে। নয়নতারা শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবারও দুজনেই চুপ করে গেল। হিমেল জানতো নয়নতারা আজ খুব কম কথা বলবে, এটাই স্বাভাবিক। তবে হিমেল তো অনেক কথা বলবে বলে ভেবে এসেছিল। তবে এখন চুপ আছে কেন জানি না। আপনার বাবা নিশ্চয়ই আপনাকে বলেছে যে আমি কেন আপনার সাথে দেখা করতে চেয়েছি। অনেক ভেবেচিন্তে হিমেল বলার মতন এই কথাটাই পেল। নয়নতারা ধীর গলায় বলল, হ্যাঁ বলেছে। তো এই বিষয়ে আপনার মতামত কি? আমার মনে হয়েছে আপনার বাবার কোনো আপত্তি নেই, তবে আপনার মতামতটা জানাও জরুরি। নয়নতারা এবার মাথা তুলে হিমেলের দিকে তাকিয়ে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, তার আগে আপনি বলুন, কেন বিয়ে করতে চান আপনি আমায়? আমাকে বিয়ে করতে চাওয়ার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। হিমেল অল্প কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, হয়তো বিশেষ কোনো কারণ নেই, তবে আমি এখন বিয়ে করতে চাই। আর আপনাকে দেখে মনে হলো আপনাকেই বিয়েটা করা যায়, তাই করতে চাইছি। আমাকে কেন করতে চাইছেন? আমি কেন এই প্রশ্নটা করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের মাঝে ঠিক কতটা পার্থক্য সেটা সেদিন আপনার পরিবারের লোক খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আমায়। দেখুন নয়নতারা, আমি কখনোই বলবো না আমি আপনাকে ভালোবেসে বিয়েটা করতে চাইছি। ভালোবাসার জন্য যথেষ্ট সময় প্রয়োজন, দুজন দুজনকে জানা প্রয়োজন, একে অপরের প্রতি বিশ্বাস থাকা প্রয়োজন। ভালোবাসতে গেলে সবার প্রথমে একটা সুন্দর বন্ধুত্ব প্রয়োজন, আর এগুলোর কোনো কিছুই আমাদের দুজনের মাঝে এখন নেই। আমাদের দুজনের বিয়েটা হলে একদম অ্যারেঞ্জ ম্যারেজের মতনই হবে। হিমেল আবারও আলতো হেসে বলল, আপনাকে কেন বিয়েটা করতে চাইছি এর কোনো শক্তপোক্ত কারণ এখন আমার কাছে নেই, তবে আমি যা আন্দাজ করছি আপনার সম্পর্কে সেগুলো যদি ঠিক হয় তবে না হয় আমাদের বিয়ের পর আমি আপনাকে কোনো শক্তপোক্ত কারণ জানাবো। আর যদি আমার সম্বন্ধে আপনার ভাবনাগুলো ভুল হয় তখন? যদি পরে আপনার নিজের সিদ্ধান্ত ভুল বলে মনে হয় তখন কি করবেন? কি ভাবছেন সংসারটা ভেঙে ফেলবো? কখনোই না। বিয়ে করছি ভাঙার জন্য নাকি? সংসার করার জন্যই তো। আর যদিও বা পরবর্তীতে কখনো মনে হয় যে আমি আপনার সম্বন্ধে যেগুলো ভেবেছিলাম সেগুলো ভুল, তবে নতুন করে না হয় আবার ভাবতে শুরু করব। আপনি তো আর আমায় কোনো কিছু ভাবতে বাধ্য করেননি। আমি নিজে নিজে আপনার সম্বন্ধে যা ভেবেছি সেগুলো যদি ভুল হয় তবে তার সম্পূর্ণ দোষ আমার। সেই শাস্তি আমি কখনোই আপনাকে দেব না। ওদের কথাবার্তার মাঝে ওয়েটার এসে দুটো কোল্ড কফি রেখে দিল। হিমেল আগে খেতে বলায় ওদের কথাবার্তার মাঝে একটু বিরক্তি ঘটল। নিজেদের আলোচনা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে বাধ্য মেয়ের মতো নয়নতারা হিমেলের কথা শুনল। এই সুযোগে হিমেল একটু ভালোভাবে নয়নতারাকে দেখে নিল। দীর্ঘ একটা সময় মনোযোগ সহকারে নয়নতারাকে দেখার পর নয়নতারার প্রতি মুগ্ধ হওয়ার জন্য হিমেল অনেক কিছুই আবিষ্কার করলো নয়নতারার মাঝে। নয়নতারার গায়ের রং দেখে যে কেউ এক শব্দে বলবে কালো। হয়তো অপছন্দ হবে, তবে হিমেলের কাছে বেশ ভালোই লাগলো। কাজল দেয়া মেয়েদের চোখ দেখতে হিমেলের বড্ড ভালো লাগে। মেয়েদের ঘন কালো লম্বা চুল ভালো লাগে, সেই কাজলের রঙও কালো, চুলের রঙও কালো। তবে নয়নতারার গায়ের রং কালো কেন ভালো লাগবে না? তবে নয়নতারার গায়ের কালো রং কেন ভালো লাগবে না? নয়নতারার চোখ দুটো হিমেলের কাছে রাতের আকাশে জ্বলতে থাকা দুটো তারার মতন মনে হলো। বিশেষ কিছু না, তবে সুন্দর। হিমেল আবিষ্কার করলো নয়নতারার মুখে অসংখ্য কালো তিল। একদম কপালের মাঝ বরাবর একটা তিল টিপের কাজ করছে, সেটাও হিমেলের ভালো লাগলো। এই অল্প সময়ের মধ্যে তো বেশ অনেক কিছুই ভালো লেগে গেল হিমেলের নয়নতারার ব্যাপারে। তাহলে তো আর অপছন্দ করার কোনো কারণই নেই। তবে আর একটু সময় হিমেল পেল না নয়নতারাকে দেখার জন্য। নয়নতারা চোখ তুলে তাকাতে হিমেল নিজের চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নয়নতারা বুঝতেও পারল না যে হিমেল এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। এতক্ষণ চুপচাপ থেকে নয়নতারা নিজেকে বোঝালো যে ওকে কথা বলতে হবে, ভালোভাবে হিমেলের থেকে সব কিছু শুনতে হবে।
এই বিয়েটা করার উদ্দেশ্য কি হিমেলের থেকে সেটাও জানতে হবে। হিমেলকে ইতস্তত গলায় আবারও সেই পূর্বের প্রশ্নটাই করল নয়নতারা। কেন বিয়ে করতে চান আমাকে? কি লাভ আমাকে বিয়ে করে আপনার? একজন সুন্দর জীবনসঙ্গী সবাই আশা করে, আপনি কেন তার ব্যতিক্রম হবেন? হিমেল দৃষ্টি তুলে নয়নতারার দিকে তাকালো। দৃষ্টি তার স্থির, কোনো অস্থিরতা নেই, কোনো চঞ্চলতা নেই। হিমেল খেয়াল করলো নয়নতারার চোখ দুটো আরও বেশি স্থির লাগছে দেখতে, একদম শান্ত নদীর মতন। সে চোখে কোনো গভীরতা নেই, সে দৃষ্টিতে কোনো মাদকতা নেই, ভীষণ স্বাভাবিক। আর বরাবরের মতন এবারেও সেই স্বাভাবিক দৃষ্টিটা হিমেলের মন কাড়ল। অতিরিক্ত চাকচিক্যতা হিমেলের কোনো কালেই পছন্দ ছিল না। বরাবর হিমেল নিজেকেও স্বাভাবিকভাবে দেখতেই পছন্দ করেছে, নিজের জীবনটা স্বাভাবিকই চেয়েছে, সেই সাথে নিজের জীবনসঙ্গীকেও স্বাভাবিকই চেয়েছে। তবে কি নয়নতারার সাথে সেসব মিলে গেল না? পূরণ হয়ে গেল তো হিমেলের ইচ্ছেগুলো। তবে এখন আর বিয়ে করতে বাধা কিসে? সৌন্দর্যের সংজ্ঞা সবার কাছে আলাদা নয়নতারা। যা আপনার কাছে সুন্দর তা যে আমার কাছেও সুন্দর হবে এমনটা না। যাকে আপনার ভালো লাগবে সে এমনিই আপনার কাছে সুন্দর হয়ে উঠবে। মুগ্ধ হওয়ার মতন বৈশিষ্ট্য তো সবার মাঝেই থাকে, শুধু সেগুলো একটু বুঝে নিতে হয়। ধরে নিন না আমি তেমন কিছুই পেয়েছি আপনার মাঝে। নয়নতারা বোধহয় একটু লজ্জা পাওয়ার কথা ছিল, তবে নয়নতারা লজ্জা পেল না, বরং তার অস্বস্তি বাড়ল। এতক্ষণ ধরে কথা বলে এতটুকু তো বুঝতে পেরেছে যে হিমেল মিথ্যে বলছে না, কথাগুলো সত্যিই মন থেকে বলছে। হিমেল সত্যিই নয়নতারাকে বিয়ে করতে চায়, তবে নয়নতারা যে এত কাল যাবৎ অবহেলা পেতে পেতে অভ্যস্ত হয়ে গিয়েছে, নিজের রূপের ব্যাপারে সবার থেকে কুৎসিত মন্তব্য শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে, সেখানে হিমেলের এত প্রশংসা অনায়াসে কী করে সে হজম করবে? এই ব্যাপারটাই তো নয়নতারার মানতে ভীষণ কষ্ট হচ্ছে। নিজেদের মাঝে কথাবার্তা হতে হতে এবারে হিমেল একদম স্বাভাবিক পর্যায়ে নিয়ে এলো। আপাতত কেন বিয়ে করতে চায়, কবে বিয়ে করতে চায়, নয়নতারাকে কেন পছন্দ, এইসব প্রশ্নে আর গেল না। নিজেদের জীবন নিয়ে ভিন্ন কথা তুলল। কে কী করতে পছন্দ করে, কে কী করে নিজেদের জীবনে এত দূর অবধি এলো, কার জীবনে কতটা সংগ্রাম ছিল, সেসব নিয়ে কথা হলো। কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে নয়নতারার অস্বস্তিও কেটে গেল। মনে হলো এই মানুষটার সাথে নিঃসন্দেহে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেওয়া যায়, যার কোনো প্রশ্নে কখনো নয়নতারার কোনো অস্বস্তি হবে না, যে কখনো নয়নতারাকে উদ্দেশ্য করে অসম্মানজনক কোনো কথা বলবে না, যার কাছে নয়নতারার সম্মান গুরুত্বপূর্ণ। এক পর্যায়ে নয়নতারার মনে পড়ল নিজের প্রমোশনের কথা। খুব শীঘ্রই প্রমোশন পেতে চলেছে নয়নতারা। উচ্ছ্বসিত গলায় হিমেলকে বলল, খুব তাড়াতাড়ি আমি প্রমোশন পেতে চলেছি। বাবার পরে এই খবরটা প্রথম আমি আপনাকেই দিলাম। তো চলুন আজ আপনাকে ট্রিট দিই আমি। আপনিও তো অফিস থেকেই এসেছেন, আমিও অফিস থেকে এসেছি। আমার তো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, নিশ্চয়ই আপনারও ক্ষুধা লেগেছে অনেক। হিমেলের যদিও খিদে পায়নি, কেননা দুপুরে সে খেয়ে এসেছে, তারপরেও নয়নতারাকে সঙ্গ দেওয়ার জন্য বলল, আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আর যেহেতু আপনি ট্রিট দেবেন তাহলে খাওয়াই যায়, তাই বলে আবার আমাকে কিপটে ভাববেন না। নয়নতারা হেসে উঠে বলল, একদমই না, আজ বরং আপনাকে আমার পছন্দের খাবার খাওয়াই। হিমেল মাথা নাড়িয়ে সায় জানালো। নয়নতারা 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করলো। ওদের দুজনের আরও টুকটাক কথাবার্তার মধ্যে বিরিয়ানি চলে এলো। খাওয়ার মাঝে হিমেল আর চোখে একবার নয়নতারার দিকে তাকালো। মেয়েটা কি সুন্দর তৃপ্তি করে গুছিয়ে গুছিয়ে খাচ্ছে। হিমেলের মনে হলো এতটা সুন্দর করে তৃপ্তি সহকারে গুছিয়ে খেতে আজ পর্যন্ত কাউকে সে দেখেনি। আর নয়নতারা সব থেকে বেশি যত্ন করে খাচ্ছে বিরিয়ানির আলুটা। আলুটা যখন শেষ হয়ে গেল তখন হিমেল খেয়াল করলো নয়নতারার মুখটা একটু চুপসে গেল, তবে খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক হয়ে গেল। আলুর জন্য চুপসে গিয়েছিল নাকি অন্য কোনো কারণে সেটা হিমেল জানে না। ভাবলো কিভাবে প্রশ্ন করা যায়। একটু ভাবনা চিন্তা করে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, বিরিয়ানির আলু আপনার ভালো লাগে নয়নতারা? আমার একদমই ভালো লাগে না। নয়নতারা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, বিরিয়ানির আলু তো আমার খুব পছন্দ। আলু ছাড়া খেতে ভালোই লাগে না। আমার তো মনে হয় বিরিয়ানিতে মাংস না থাকলেও চলবে, কিন্তু আলু না থাকলে চলবেই না। এবারে হিমেল নিশ্চিত হলো নয়নতারার মুখটা চুপসে যাওয়ার কারণ সম্পর্কে। নিজের প্লেট থেকে আলুটা নয়নতারার প্লেটে তুলে দিয়ে বলল, এই নিন, এটাও খেয়ে নিন। আলু আমার তেমন একটা পছন্দ না, তবে আপনার মনে হয় খুব পছন্দ, তাই আপনি খেয়ে নিন। প্রথমে একটু অবাক হলো নয়নতারা, তারপরেই খুশিতেই চোখ দুটো চিকচিক করে উঠল। বিরিয়ানির আলু পাওয়ার খুশি নাকি হিমেলের আচরণের জন্য খুশি হয়েছে সেটা হিমেল ঠিক বুঝল না। তবে
একটা কথা মনে মনে ঠিকই করে নিল, সামান্য বিরিয়ানির আলু পেয়ে যে মেয়ের চোখ মুখ খুশিতে এমন চিকচিক করে উঠতে পারে, এই কঠিন জীবনে তাকে ছাড়া যাবে না। কেননা এই সহজ সরল মেয়েটার হাত ধরলে হিমেলের জীবনের বাকি কঠিন পথটুকু সহজ হয়ে যাবে। নিজের অভ্যেস মতো হিমেল ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে কিছু কাজ করছে। হঠাৎ করে দরজা ধাক্কানোর শব্দ পেল। গলা উঁচিয়ে বলল, কে? অপর পাশ থেকে দীপার কণ্ঠস্বর ভেসে এলো। হিমেল আবারও চেঁচিয়ে উঠে বলল, এখন কাজ করছি আপা, একটু পরে এসো। তবে হিমেলের কথা শুনতে রাজি নয় দীপা। ব্যস্ত কণ্ঠে বলল, পরে আসলে হবে না, এখনই কথা বলার আছে, তাড়াতাড়ি দরজা খোল, ভীষণ দরকারি কথা। দীপার কণ্ঠের তাড়াহুড়ো শুনে হিমেল সত্যিই ভাবল বোধহয় প্রচণ্ড দরকারি কথা আছে। আপাতত তাই নিজের কাজটাকে একটু বন্ধ রাখল। ল্যাপটপটা পাশে রেখে দিয়ে দরজা খুলে দিল। একে একে ওর ঘরের ভেতরে এলো দীপা আর মমতা বেগম। দুজনকে একই সাথে দেখতেই হিমেলের কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। বুঝতে পারল ওরা আবার এমন কোনো কথা বলতে এসেছে যা শুনলে হিমেলের মাথা গরম হয়ে যাবে। তবে কিছুই করার নেই, এই মানুষগুলোর সামনে যথাসম্ভব নিজের রাগটাকে কন্ট্রোলে করে রাখতে হবে। তবুও মাঝে মাঝে মাথা গরম হওয়ার ফলে রাগটুকু তো বেরিয়েই যায়। যখন একেবারে সব কিছু হিমেলের সহ্যের সীমা পেরিয়ে যায়, তখনই হিমেল নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলে। হিমেলের বাবা মারা যাওয়ার পর থেকেই এই মানুষ দুটোই হিমেলের উপরে অনেকটা নির্ভরশীল। হাসানের উপরে ততটা নির্ভরশীল না। অন্তত যবে থেকে হাসানের বিয়ে হয়েছে তবে থেকে ওর প্রতি আর কোনো কিছুই আশা করা যায় না। নিজের সুখ দুঃখ কোনো কিছুই হাসানের সাথে ভাগ করে নেওয়ার কথা বলতে পারে না। এখন তো দীপা বাড়িতে আছে, তার জন্য মমতা বেগম হিমেলকে একটু কম জ্বালাচ্ছে। না হলে অন্যান্য সময় দীপা বাড়িতে না থাকলে হিমেল অফিস থেকে ফেরার পর মমতা বেগম ওর ঘরে চলে আসবে। সারাদিন কে কী করলো, রুমানা কোথায় কি খারাপ ব্যবহার করলো, কি খোঁচা দিল, হাসান কোন কথার প্রতিবাদ করলো কি করলো না, সব কিছু এসে হিমেলকে শোনাবে। সেই সাথে এটাও বলবে যে হিমেলের বউ ওনার সাথে এমন করলে হিমেল যেন তাকে আচ্ছা মতো কথা শোনায়, নিজের মায়ের অপমানের যেন যোগ্য জবাব দেয়। হিমেলও চুপচাপ সেগুলো শুনে যায় আর প্রয়োজন অনুযায়ী হ্যাঁ না বলে। মমতা বেগমের এসব কথায় কখনো বিরক্ত হয় না, কিংবা ওনাকে থামতেও বলেন না। আর কাকেই বা বলবে, এই বৃদ্ধ বয়সে ওনার স্বামী ওনার সঙ্গী হওয়ার কথা ছিল। তবে যেহেতু উনি নেই, তবে তো হিমেলকেই দায়িত্ব নিয়ে মায়ের কথাগুলো শুনতে হবে, তাই চুপচাপ শুনে যায়। এই একটা মুহূর্তে হিমেল ন্যায় অন্যায় একটু হলেও ভুলে যায়। মাঝে মাঝে মমতা বেগমের অন্যায় কথাগুলোও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর বাকি রইল দীপার কথা। হয়তো মমতা বেগম আর হিমেল না থাকলে দীপার এই বাড়িতে আসাই বন্ধ হয়ে যাবে। কেননা রুমানা দীপাকে দুই চোখে সহ্য করতে পারে না, সেটা সবাই জানে। হাসান হয়তো দুই একদিন বউকে একটু শাসন করবে, তারপরে ঠিকই চুপ হয়ে যাবে। বোনের জন্য অন্তত নিজের সংসারে অশান্তি তৈরি করার মতন বোকামি হাসান করবে না। হিমেলকে আগ বাড়িয়ে কিছুই বলতে হলো না। তার আগেই দীপা বলে উঠল, আগের বার তো পাত্রী দেখতে গিয়ে একটা যাচ্ছে তাই কারবার হয়ে গেল, তবে চিন্তা করিস না, এবার আমরা ভালোভাবে খোঁজখবর নিয়ে নিয়েছি, পরশু যাব আমরা পাত্রী দেখতে। আর তোর ফোনে আমি মেয়ের ছবি পাঠিয়ে দিয়েছি, দেখে নিস একবার। হিমেল যা সন্দেহ করেছিল তাই হলো। তবে এখন মাথা গরম করার সময় নয়, কিংবা রাগারাগি করারও সময় না। বেশ শান্তভাবে হিমেল আবারও বিছানার উপরে বসে ল্যাপটপটা অন করে স্বাভাবিক গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল, কোনো প্রয়োজন নেই আর এসবের। না আমি মেয়ের ছবি দেখব, না আমরা কারো বাড়িতে যাব। ও মা, ও কি কথা, বিয়ে করতে হবে না? হ্যাঁ করব, কিন্তু আবার নতুন করে কোনো মেয়ে দেখার দরকার নেই। দীপার কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। নতুন করে মেয়ে দেখার দরকার নেই মানেটা কি? আর তো কোনো মেয়ে দেখেনি যে নতুন করে আর দেখবার প্রয়োজন পড়বে না। তবে কি হিমেল কাউকে পছন্দ করে? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল। তুই কি কাউকে পছন্দ করিস, তার কথা বলছিস? হিমেল এবারেও স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ তেমনই বলতে পারো। দীপা বিস্ময় ভরা কণ্ঠে বলল, সেটা আমাদের আগে বলিসনি কেন? আসলে কিছুদিন হলো মেয়েটাকে পছন্দ হয়েছে, আগে তো পছন্দ ছিল না, তাই তখন বলতে পারিনি। তোমাদের কোনো আপত্তি নেই তো আমার পছন্দে? মা মেয়ে কিছুক্ষণ নিজেদের মুখ চাওয়াচাই করলো। হিমেল যেহেতু পছন্দ করেছে মেয়ে, তবে আপত্তি করে কি হবে? আর তাছাড়া হিমেলের পছন্দ তো খারাপ না, নিশ্চয়ই ভালো কাউকেই পছন্দ করেছে। দীপা সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে মেয়ের ছবি দেখা একটা।
নেই আমার কাছে ছবি, অল্প দিনের পরিচয়। এবারে মমতা বেগম বলে উঠলেন, তো মেয়ের মা বাবাকে বল আমার সাথে কথা বলতে, দু পরিবার মিলে একটা তারিখ ঠিক করে মেয়েকে দেখতে চাই আমরা। হিমেল ব্যস্ত ভঙ্গিতে বলল, বলবো, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি একটা তারিখ ঠিক করব, তারপরে তোমাদেরকে সব জানাবো। হিমেলের এই কথাটা বোধহয় দীপার পছন্দ হলো না, মনক্ষুণ্ণ হলো সে। একা একাই সব ঠিক করবি নাকি ওর মেয়ে ঠিক করে দেবে? এখনই আমাদের সিদ্ধান্তের কোনো মূল্য নেই তোর কাছে? ঠিক এই কথাগুলোতেই হিমেল নিজের মন মেজাজ ঠিক রাখতে পারে না, আর তৎক্ষণাৎ রাগের বহিঃপ্রকাশ ঘটায়। বিরক্তিকর গলায় বলল, এই আজগুবি কথাগুলো তোমাদের মাথায় আসে কোত্থেকে আবা? আমাকে তো মানুষ মনে হয় নাকি কোনো যন্ত্র ভাবো যে একজন আমার মাথার ভিতরে কোনো কিছু একটা ঢুকিয়ে দিল আর আমি তেমন ভাবেই চললাম? আমাকে হাসান পাওনি, আমি হিমেল। মমতা বেগম গম্ভীর গলায় বললেন, কথা এটাই, সারা জীবন হিমেলি থাকিস, কখনো আবার বউ আসার পরে হাসান হয়ে যাস না, শরীরে তো একই রক্ত বইছে। চল দীপা। দুজনে চলে যেতেই হিমেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, হাঁপ ছেড়ে বাঁচল যেন। এখন তো দুজন নেই বলল যে হিমেলের পছন্দতে কোনো আপত্তি নেই। তবে হিমেল জানে, যখনই শুনবে নয়নতারা হিমেলের পছন্দ, তখনই বাড়িতে একটা তুল কালাম কাণ্ড বেঁধে যাবে। শুরু হবে ওর মা আর বোনের কান্নাকাটি, হা হুতাশ আর যত সব আজগুবি কথাবার্তা। হয়তো বলবে নয়নতারা কবিরাজি করেছে, কালো জাদু করেছে, সেটাও বলতে পারে। আকবর সাহেব এখনও বাড়ি ফেরেনি। সোহান জানে উনি বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে ঢোকা বেশ মুশকিল হয়ে যাবে ওর পক্ষে। হয়তো দেখলে দূর দূর করে তাড়িয়ে দেবে। বাকি রইল মারুফার কথা। উনি সোহানকে আসতে দেখলে ভয় পাবেন, জামাই এসেছে দেখে ব্যস্ত হয়ে পড়বেন। সেই সাথে বারবার দরজার দিকে তাকিয়ে দেখতে থাকবেন আকবর সাহেব এলেন কিনা। এখন সম্পর্কগুলোর এই অবস্থা দেখে সোহান বেশ অবাক হয়। নিজের চাচার বাড়িতে আসার আগে এখন হাজারবার ভাবতে হয়। আগে যে চাচারটা নিয়ে আসতো, এখন সেই বাড়িতে আসার জন্য এমন একটা সময় খুলতে হয় যখন চাচা বাড়িতে থাকে না। সোহান বুঝতে পারে অন্যায় করেছে জন্যই এই বাড়িতে আসতে এখন বেগ পেতে হয়। সত্যি বলতে সোহান চায়নি এমনটা করতে। নয়নতারাকে আগে তো পছন্দ করতই, তবে কি করে যে পছন্দটা বদলে গেল সোহান নিজেও বুঝতে পারল না। প্রথম দিকে তো নাফিসার সাথে বোন হিসাবেই কথা বলতো, তবে ধীরে ধীরে যখন যোগাযোগ বেড়ে গেল, ইনবক্সে যখন নফিসা নিজের সুন্দর সুন্দর ছবি পাঠাতো, ঘন্টায় ঘন্টায় সোহানের খোঁজখবর নিত, তখনই যেন কেমন করে সোহান দুর্বল হয়ে পড়ল নাফিসার প্রতি। সোহান অবশ্য জানে এটা ওর চারিত্রিক দুর্বলতার কারণেই হয়েছে, তবে মাঝে মাঝে কিছু সত্য জানার পরেও আফসোস করা যায় না, নিজেকে দোষারোপ করা যায় না, নিজের কাছে ছোট হয়ে যেতে হয় তাহলে। তাই সোহানও আফসোস করে না। ভাগ্যক্রমে বাড়ির কেউই সোহানকে দেখল না। ছোটবেলা থেকে এই বাড়িতে যাতায়াত থাকার কারণে এই বাড়ির কোনো কিছুই সোহানের অজানা নয়। সেই সাথে অজানা নয় নয়নতারার ঘরের ঠিকানা কিংবা নয়নের বাড়ি থাকার সময়। সোহানের উদ্দেশ্যে নয়নতারার সাথে দেখা করা। কেন দেখা করতে এসেছে সোহান জানে না, তবে মনে হয় কিছু একটা বলা দরকার। অন্তত একবার হলেও ক্ষমা চাওয়া দরকার। সবার সামনে না হয় ক্ষমা নাই চাইতে পারল, আড়ালে একবার চাওয়া দরকার। এটা তো ঠিক, সোহানের জন্য নয়নতারার জীবনের অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। দীর্ঘ 5 বছরের সম্পর্ককে সোহান নিজেই ভেঙে দিয়েছে। নয়নতারা যে ভালো মেয়ে সেটা সোহান জানে, ও সংসারী মেয়ে সেটাও সোহান জানে। নাফিসা যে কোনো দিক দিয়েই নয়নতারার সাথে পেরে উঠবে না সেটাও জানে, তবে ওই জায়গায় গিয়ে আটকে গেছে। নাফিসার সৌন্দর্য, এই একটা জায়গা থেকে সোহান বের হতে পারেনি। আর ধীরে ধীরে নাফিসা যেন একেবারেই কবজা করে নিল সোহানকে। নয়নতারার সাথে সোহানের একটা দীর্ঘ দিনের সম্পর্ক থাকার দরুন নয়নতারার প্রায় সব অভ্যাস সম্পর্কেই অবগত। এমনকি কখন নয়নতারা কি করে সেই সবেরও টুকটাক ধারণা আছে। সেই হিসাবে এখন যে নয়নতারা ঘরে থাকবে সেটাও জানে সোহান। ঘরের দরজা খোলাই ছিল। দরজার সামনে দাঁড়িয়ে সোহান ধীর গলায় নয়নতারাকে ডাকলো একবার। নয়ন, আসিস? বিশ্রাম নিচ্ছিল নয়নতারা। কণ্ঠটা চিনতে ভুল হলো না। তবে কি সত্যিই সোহান এসেছে নাকি নয়নতারার মনির ভুল? শোয়া থেকে উঠে বসে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, কে? আমি সোহান, আসবো? নয়নতারা অনুমতি দিল না আসার। উঠে গিয়ে ঘরের লাইট জ্বালালো। দরজার কাছে আসতেই সোহানকে দেখতে পেল। ভীষণ অবাক হলো নয়নতারা। হঠাৎ কেন এসেছে, তাও এই অসময়ে? নয়নতারার মুখ থেকে এমন কঠিন কঠিন বাক্যগুলো শুনে সোহান একটু চমকালো। জোরপূর্বক একটু হাসার চেষ্টা করে বলল,
এভাবে কথা বলছিস কেন নয়ন? ভাই বোন হিসেবেও তো আমরা আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই না? আর তাছাড়া আমি তোর বোনের স্বামী, সেই হিসেবেও তো আমাদের মাঝে একটা সম্পর্ক হয়। নয়নতারা হাত উঠিয়ে সোহানকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, তোমার সাথে কোনো সম্পর্ক রাখার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই, বেরিয়ে যাও। বাবার কানে আমায় এই কথাটা দিতে বাধ্য করো না। সোহান আরও কিছু বলতে চাইল, তবে নাফিসা ওকে সেই সুযোগই দিল না। কোত্থেকে যে খবর পেল সেটা সোহান বুঝতে পারল না। নাফিসার রাগে লাল টকটকে চোখ দুটো দেখে সোহানের অন্তরাত্মা কেঁপে উঠল। দেখে মনে হচ্ছে সোহানকে গিলে খাবে এখন। তুমি এখানে কেন এসেছো? মানে তোমার উদ্দেশ্যটা কি এখন? গাছেরও খাবে, তলারও কুড়োবে? শোনো সোহান, আমায় কিন্তু নয়ন ভেবো না। সংসার যখন তোমার সাথে করতেই এসেছি, তখন যদি আশেপাশে নজর দিয়েছো তো চোখ উপড়ে ফেলবো তোমার।